একজন ইউটিউবার আসবেন, ভিডিও করবেন, টাকা নিয়ে চলে যাবেন। বললাম বাহ, আমি কিন্তু সেটা না। আমি রয় মানিক, রফিকুল ইসলাম মানিক। আমার চ্যানেলের নাম চিত্রপুরী কৃষি চিত্র। না খায়া থাকা আমার অভ্যাস আছে। আমি যেটা ইনকাম করব 100% হালাল। একমাত্র আমার চিত্রপুরী কৃষি চিত্র ইউটিউব চ্যানেল, রয় মানিক ফেসবুক পেজে এটা পাবেন না। 10 জনের মধ্যে আমি একজন হতে চাই। আপনি বাড়ি করে দিয়েছেন কটা এখন পর্যন্ত? 200-র কাছাকাছি। 200 বাড়ি তো আমার মনে হয় না যে কোনো এমপিও করেছেন কোনো এলাকায়। আমার সঙ্গে যোগাযোগ করবে, তাৎক্ষণিক আমি আসবো, এসে আমি নিজে দাঁড়িয়ে থেকে ঘর দেবো। পরিবর্তনের সাথে নিজেকে পরিবর্তন করাটা, যেটা আজকে আমাদের অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমার বাড়িতে 50, 60, 100 জন মানুষ এসে খাচ্ছে। আল্লাহ হয়তো আমার এই দুটো হাত পছন্দ করেছে। আপনি দেখেন, আপনি অনেকগুলো ডাইমেনশনে গেছেন। কিন্তু এক সময় আমার বাড়িতে চুলাও জ্বলতো না। সেটা তো আমার অপরাধ না, আমার পারিবারিক অসচ্ছলতার কারণে আমি পারিনি। টাকাটা দেবে কে? গুগল কিভাবে দেবে? 12 তারিখে 12টার সময় 12,000 টাকা প্রথম টাকা পাইছি আমি। সর্বোচ্চ ইনকাম কত ছিল এক মাসে? এক মাসে সর্বোচ্চ 8 লাখ টাকা পর্যন্ত পাইছি। অনেকে আমাকে হিংসা করেন, জলের অসুবিধা নেই। স্থানীয় পর্যায়ে থেকেও যে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত মুখ হওয়া যায় এবং কাজের মাধ্যমে নিজেকে একটা ব্র্যান্ড লেভেলে নিয়ে যাওয়া যায়, তিনি হচ্ছেন রয় মানিক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স তারজি কিবরিয়া শোতে। যারা আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারা নিশ্চয়ই জানবেন যে নেক্সাস টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স তারজি কিবরিয়া শো। আজকে যাকে নিয়ে আমি সময় কাটাবো তাকে সবাই চেনেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রেখেছেন, তার কন্টেন্ট দেখেননি, এরকম লোক পাওয়া খুবই দুষ্কর। এবং আমরা যখন অফলাইনে কথা বলছিলাম তখন আমরা বলছিলাম যে আমি তার কত বড় ফ্যান। যদিও তার কাজের ধরন আমার কাজের ধরন আলাদা, কিন্তু আমি সবসময় চেষ্টা করেছি, যেহেতু আমি গ্রামে বড় হয়েছি, সুতরাং গ্রামের যে কোনো কিছু আমাকে খুব টানে এবং তার কন্টেন্টগুলো দেখলে আমি আসলে মাটির গন্ধ পাই, বাংলাদেশের কালচার পাই, সংস্কৃতি পাই, মা মাটির গন্ধ যেটাকে বলে আমরা, সেটা পাই। তো তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় মানিক। চলুন তাকে আমরা স্বাগত জানাই। আমি খুবই সম্মানিত বোধ করছি আপনাকে আজকের অনুষ্ঠানে পেয়ে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমিও খুব আনন্দিত, গর্বিত। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি একটু জানতে চাই যে রয়তে কি হয়? আমার পুরো নাম হচ্ছে রফিকুল ইসলাম মানিক। ওটা শর্ট করে আপনি রয় শর্ট করে রফিকুলের ইসলামের রস্যই আর মানিক। আপনার যে ব্র্যান্ডটা দাঁড়িয়েছে চিত্রপুরী, জি হ্যাঁ, এবং আমি জানি না এগুলো আপনি খুব কৌশলে করেছেন কিনা। যেমন ধরেন, আমি যদি আমার কথা বলি, যে আমি নিজেও যেসব কন্টেন্ট নিয়ে কাজ করি, সেখানে এমন অবস্থা দাঁড়িয়েছে যে আমার একটা প্রতিষ্ঠান আছে, সেটার নাম মানুষজন জানে না, তারজি কিবরিয়া ছাড়াও জানে না, এবং এটা খুবই কঠিন যে একটা ব্র্যান্ড নেম এস্টাবলিশ করা। সেখানে আপনার নামও এস্টাবলিশ হয়েছে, চিত্রপুরীর নামটাও হয়ে গেছে। এগুলো কি আসলে চিন্তা ভাবনা করে করেছেন নাকি জাস্ট মানুষের? আসলে আপনি জানেন কিনা জানি না, আমি মূলত একজন ফটোগ্রাফার। জি। 1988 সালের 12ই ডিসেম্বরে আমার ফটো স্টুডিও ওপেন হয়। ওইটার নাম ছিল চিত্রপুরী ফটো স্টুডিও। আচ্ছা। আমি ঠিক ওই নামটাই রেখে দিয়েছি এবং ওই ধারাবাহিকতায় আপনি হচ্ছে ইউটিউবে কাজ করে চলে গেছেন। বিউটিফুল। সো আমি যদি আরেকটু পেছনে যেতে চাই, আপনার পরিবারের খবর, কেমন পরিবারে জন্মগ্রহণ করেছেন, শৈশবের কি কি মনে পড়ে, সবকিছু একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আপনার বাড়ি তো সিরাজগঞ্জ, আমি জানি। সিরাজগঞ্জের উল্লাপাড়াতে। জি, একটু যদি বলতেন আমাদেরকে। আমি আসলে একেবারে মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান। আমার ভাই বোন মোট 9 জন, অর্থাৎ আমরা 6 ভাই 3 বোন। আমি মেঝো। বেড়ে ওঠা উল্লাপাড়াতেই, খুব কষ্টের মধ্যে দিয়ে। এখনও যে বলবো যে উঠে আসছি তা না, এখনও দৌড়াচ্ছি, সে ছোটোবেলার থেকেই দৌড়াচ্ছি। আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, লেখাপড়াও আসলে তেমন ভাগ্য জোটেনি। 14 বছর বয়স থেকেই আমি জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। ওর থেকে দৌড়াচ্ছি, এখনো দৌড়াচ্ছি। বাবা কি করতেন আপনার? কাপড়ের ব্যবসা করতেন। আচ্ছা। আপনারা জানেন সিরাজগঞ্জ কাপড়ের জন্য বিখ্যাত। আমার বাবা কাপড়ের দোকান ছিল, দোকানদারি করতেন। আমরা পরিবারের সদস্য আসলে অনেক ছিল। আমরা যেহেতু 6 ভাই 3 বোন 9 জন, পরিবারটা আসলে ছোট্ট একটা দোকান থেকে অনেকটাই হিমশিম খেতে হয়েছে বাবাকে। এর মধ্যে থেকেও চেষ্টা করেছে লেখাপড়া করানোর, কিন্তু একটা সময় এসে ব্যবসা মন্দা যাচ্ছিল, লেখাপড়ার খরচও তেমন দিতে পারছিল না।
আমি আমার ইমিডিয়েট বড় ভাই যেটা এসএসসি আসলে দেওয়ার সৌভাগ্য হয় নাই। ও ক্লাস 9-এ গিয়ে ওটা এতে টানতে হয়েছে। এটা দারিদ্রতার কারণে। হ্যাঁ, দারিদ্রতার কারণে। তখনই দুই ভাই কর্মে ঝাঁপিয়ে পড়ি। আমার আবার ছোটবেলা থেকে হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করার একটা হবি ছিল, ভালো লাগতো। স্কুলে যখন যেতাম তখন স্কুল থেকে ফেরার পথে কার বাড়িতে ফুলের গাছ আছে ওই পাতাবাহারের গাছ ডাল ভেঙে নিয়ে আসতাম, নিয়ে এসে বাড়ির আঙিনায় লাগাতাম। ছোটবেলা থেকে এই ঝোঁকটা ছিল। যাই হোক 14 বছর বয়সে সালটা 81-তে ক্লাস 8-এ ছিলাম, 82-তে 9-এ 3 থেকে 4 মাস ক্লাস করেছিলাম, কিন্তু স্কুলের বেতনটাই দিতে পারিনি। তখন বাড়িতে যথেষ্ট অভাব ছিল। অনেক সময় আমার ভিডিওতে বলি, আমার যারা দর্শক আছে অনেকেই যারা ভালোবাসে তারা বিষয়টা পজিটিভভাবেই নেয়, আর কিছু কিছু মানুষ কমেন্টস করে, হ্যাঁ এই মানিক আগে ভাতই পাইতো না, এখন গাড়িতে চড়ে বেড়ায়। তো আসলে আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বলতে চাই, হ্যাঁ একটা সময় বাবা দরিদ্র ছিল, আমরা লেখাপড়া করতে পারিনি, কষ্টে জীবনযাপন করেছি, কিন্তু আমরা বিপথে যাইনি। 14 বছর বয়সে আমি একটা ফটো স্টুডিওতে ঢুকি এবং তাদের স্বাভাবিকভাবে যে হেল্পারি করা, ঘর ঝাড় দেয়া, ফার্নিচার মোছা, ক্যামেরা স্ট্যান্ড এগিয়ে দেয়া, এই কাজগুলো তো স্বাভাবিকভাবে করতে হয়েছে। তো একদিন আমার ওস্তাদ যে তিনি বাড়িতে গেলেন দুপুরে, তুমি থাকো আমি খাওয়া দাওয়া করে আসি। এই সময় একটা কাস্টমার আসে। আচ্ছা, কাস্টমার আসার পর সাহস করে ছবি উঠালাম। তো এমনি তো আর ক্যামেরা হাতে দেয় না, শুধু হেল্পারি, ওই খালি বাটি ঘষে মোছা টোছা এইগুলো। তো যাই হোক আমি চিন্তা করলাম যে ছবি তো ঠিক হবেই না, ভালো হবেই না, ওস্তাদ তো বকা দেবেই। ঠিক বকা দেওয়ার সময় আমি জিজ্ঞাসা করব কেন বকা দিলেন, কি সমস্যা হয়েছিল, মানে শেখার জন্য। হ্যাঁ। তো যাই হোক বিষয়টা তেমনই হলো। আসার পরে এই মানিক তুমি ছবি তুলছো? জি ভাই ছবি উঠেছি, কাস্টমার দেরি করলো না, উঠা রাখি। তো হয় নাই তো কি হয়েছে? হেজি হচ্ছে। ভাই হেজি কি? আউট অফ ফোকাস। আউট অফ ফোকাস কি? কয় গোলা। বললাম তাহলে এটা কিভাবে ক্লিয়ার করতে হয়? কয় যে এই যে ফোকাস রিং আছে এটা গোলা ক্লিয়ার করতে হয়। লেন্স। ওই একদিন। আপনার কি আগে থেকে চিন্তা ভাবনা ছিল যে আপনি কোনো একদিন একটা নিজের স্টুডিও করবেন? না, ওই সময় যখন আমি স্টুডিওতে ঢুকি তখন তো একটা আশা ছিল যে কখনো যদি আল্লাহ করতে দেয়, কোনোভাবে যদি কাজ শিখতে পারি, একটু পয়সা ম্যানেজ হয়, আমি তো একটা ফটো স্টুডিও। কত টাকা মাসিক মাইনে পেতেন ওই সময়টাতে? প্রথমে বেতন দিত না, শুধু খাওয়া। তো যখন বেতন চাইলাম বললাম যে আমার বাড়িতে একটু সমস্যা, কিছু বেতন দেন। তো বললেন যে 50 টাকা বেতন, বাড়ির থেকে খাওয়া দাওয়া করে এসে কাজ করতে হবে। তখন আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে বাড়ির থেকে খাওয়া দাওয়া করে এসে কাজ করবো, 50 টাকা বেতন। আমি বললাম বেতন লাগবে না, আমি কাজ শিখব। তখন আমার একটা মনে জিদ আসলো যে আমি কাজ ভালো করে শিখব এবং আমাকে যেন মানুষ আগ্রহ সহকারে নেয় যে মালিক ভালো কাজ জানে। আমার জিদ তখন থেকেই, তখন তো আরও বেশি কাজে মনোযোগী হওয়ার পরে আমার পাশের উপজেলা শাহজাদপুর, আপনি জানেন তো, জানার কথা। হ্যাঁ। শাহজাদপুরে ওইখানে একটা ফটো স্টুডিও হয়। আপনি শুনে থাকবেন যে ফায়ার সার্ভিস অফিসার সেলিম নওয়াজ ভুঁইয়া, তিনি ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার ছিলেন এবং তার ফায়ার সার্ভিসে চাকরি করতেন। তো উনি একটা শখ করে ফটো স্টুডিও করেন, কিন্তু ওইখানে কর্মচারী ছিল না। তখন আমার এই উলাপাড়া স্টুডিওর মালিকের সঙ্গে কথা বলে যে আমাকে একজন কারিগর দিতে হবে। তখন উল্লাপাড়ার যে ওস্তাদ আছে তিনি বললেন যে ঠিক আছে ওখানে কয়দিন যাও, ওনাকে একটু হেল্প করো। তো যাই হোক 3 না 4 দিন পরে ওই মালিক আমাকে বলতেছেন যে মানিক তোমাকে ওখানে কত টাকা বেতন দেয়? বললাম তো আমাকে তো বেতন দেয় না, আমি কাজ শিখতেছি তো, এখন শিক্ষানবিশ। কয় তুমি এখানে থাকো, তোমাকে 300 টাকা বেতন দেওয়া হবে। তখন তো আনন্দে কান্দে ফেললাম। 300 টাকা, তার মানে প্রতিদিন 10 টাকা।
মহা খুশি। ওই দিন সবচাইতে আমার বেশি কান্না এবং আনন্দ লেগেছিল। যাই হোক 2 থেকে 2.5 মাস পরে বললো যে মানিক তোমার সুখবর আছে। যে কি? বাবা তোমার বেতন বাড়িয়ে দিয়েছে, এখন 450 টাকা বেতন। এইভাবে যাই হোক 1000 টাকা বেতন। ওইখান থেকে আমার শুধু ইচ্ছা যে বেতন বড় কথা না, আমাকে ভালো কাজ শিখতে হবে। ওখান থেকে শুধু পত্রিকা দেখতাম আবশ্যক কলামে, যে ঢাকা গিয়ে কোনোভাবে কোথাও গিয়ে যদি ভালোভাবে কাজ শিখতে পারতাম। আমার কথা হলো আমি যেটাই করব যেন সবাই বলেন যে না মানিকের এই কাজটা ভালো। 10 জনের মধ্যে আমি একজন হতে চাই। হয়তো আমি লেখাপড়া করতে পারলাম না, সেটা তো আমার অপরাধ না, আমার পারিবারিক অসচ্ছলতার কারণে আমি পারিনি। কিন্তু সবাই যে লেখাপড়া শিখেই চূড়ায় ওঠে তা কিন্তু না। আমি তো দেখছি 2-4 ক্লাস যাই লেখাপড়া করেছি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি রুটি বানাতেন, আরো দেশ বিদেশে অনেকে আছে চা বিক্রি করতেন, তারা কিন্তু ভালো অবস্থানে আছে। আমি পারবো না কেন? আমি আমার অবস্থান থেকে আমি যে লাইনে আছি চেষ্টা করব, আমাকে এই লাইনে প্রথম হতে হতে হবে। এরপরে আসে 1988 সালে আমার এক কাকা সেনাবাহিনীর চাকরি করতেন, তিনি রিটায়ার করার পরে ওনার কিছু রিটায়ারকৃত টাকা, সেই টাকা দিয়ে আমাকে একটা ফটো স্টুডিও করে দেয়, সেটা লোনে। ওইটাই চিত্রপুরী? হ্যাঁ, ওইটাই নামটা আমি মনে থেকে আসলো যে এটা চিত্রপুরী নাম দেবো। এটাই উল্লাপাড়াতে? সেটাই উল্লাপাড়াতে। এবং এটা 1989 সালে হলো। স্টুডিও কি এখনো আছে? 1988 সালের 12 ডিসেম্বর, প্রায় 89 সাল বলা চলে। সো এটা কি এখনো আছে আপনার স্টুডিওটা? এই 2-3 বছর আগে বন্ধ করে দিয়েছে এই স্টুডিওটা। এই স্টুডিওর যে গল্প, আপনি সাদা কালো যুগের ছবি তুলতেন, তারপরে আপনি রঙিন বা ওই সমসাময়িক সময় রঙিন দেখেছেন, ক্যামেরার পরিবর্তন দেখেছেন, একই সাথে আপনি নিজেও পরিবর্তন হয়েছেন। একটা কথা আছে যে ওই যে আমরা যখন ছোটবেলায় পড়তাম বিভিন্ন, যদিও এই ভাব সম্প্রসারণ নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে, যেটা হচ্ছে অতিকায় হস্তি লোপ পাইয়াছে, তেলাপোকা টিকিয়া আছে, টিকিয়া থাকায় চরম সার্থকতা। তেলাপোকা কেন টিকে থাকে, এটার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে সে পরিবেশের সাথে নিজেকে মানায় নিতে পারে। পরিবর্তিত পরিবেশের সাথে সে নিজেকে মানিয়ে নিতে পারে। এবং আপনি দেখেন, আপনি অনেকগুলো ডাইমেনশনে গেছেন, কিন্তু ছবি থেকে ভিডিও শুধু না, কন্টেন্টে এসছেন, সাকসেসফুল হয়েছেন, এবং সেখানেও আপনি থেমে থাকেননি, বিভিন্ন ডাইমেনশনের সাথে আপনি ম্যাচ করেছেন, এবং সেটা ওই সিরাজগঞ্জের উল্লাপাড়াতে বসে থেকেই। আমরা আজকের এই অনুষ্ঠানে যাকে তুলে ধরছি তাকে সারা বাংলাদেশের মানুষ চেনেন। স্থানীয় পর্যায় থেকেও যে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত মুখ হওয়া যায় এবং কাজের মাধ্যমে নিজেকে একটা ব্র্যান্ড লেভেলে নিয়ে যাওয়া যায়, তিনি হচ্ছেন রয় মানিক। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। স্টুডিও আপনাকে কি দিল? ওখানে আপনি কি পেলেন? সফলতার কতটুকু পেলেন? কি ধরনের অভিজ্ঞতা হলো? বেশ ভালো। আমি আমার ওই ফটো স্টুডিওর ব্যবসা থেকে মুনাফা করে আমার সেই চাচাকে টাকা রিটার্ন করেছি, আমার ইমিডিয়েট ছোট বোনকে বিয়ে দিয়েছি, বড় ভাইকে বিয়ে দিয়েছি, জায়গা কিনেছি, বাড়ি করেছি, এবং ছোট ভাই বোনদের লেখাপড়া করিয়েছি। আমার এক ভাই পিটিআই ইনস্ট্রাক্টর, আর এক ভাই স্থানীয় উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, আর এক ছোট ভাই প্রাইমারি স্কুলের শিক্ষক, 2 জনের স্ত্রীও শিক্ষক। টোটালি মিলিয়ে পরিবারটা এখন যথেষ্ট, পুরো পরিবারটার হাল ধরেছিলেন আপনি ওই স্টুডিও দিয়ে। এবং ওই ফটো স্টুডিও দিয়েই আমি সব কিছুই করেছি। কিন্তু একটা সময় এসে এই মোবাইলে যখন ক্যামেরা ঢুকলো, তখন এটা ধীরে 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 দেখি যে টাইটানিকের মতো ধীরে ধীরে ডুবু অবস্থা। রাইট, আমি এই জায়গাটায় আসতে চাই ভাই। আপনার সবচাইতে, আপনাকে যদি প্রশংসা করি আমি, সেটা হচ্ছে এই জায়গাটাই, ওই পরিবর্তনের জায়গায় কিন্তু অনেকে হারায় যায়। শুধু আপনি কেন, আমরা বিশ্বব্যাপী দেখেছি অনেক বড় বড় প্রতিষ্ঠান হারিয়ে গেছে। আমরা নকিয়ার কথা বলতে পারি, আমরা দেখেছি হাতে হাতে নকিয়া ফোন ছিল, এখন নকিয়া খুঁজে পাওয়া যায় না। তো এই যে পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়াটা, পরিবর্তনের সাথে নিজেকে পরিবর্তন করাটা, যেটা আজকে আমাদের অনুষ্ঠানের সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এইটা আপনি ওই সময়টা ধাক্কা পাওয়ার কথা না যে আমার তো বিজনেস সব চলে গেল, আপনি কি করতেছিলেন ওই সময়টাতে? তো দেখি যে ধীরে 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 আমার মনে হয় যে এই ব্যবসাটা টাইটানিকের মতো, কিন্তু আমার তো খরচ বেড়ে গেছে, আমার বাচ্চা কাচ্চা আছে, আমার বাবা মা আছে, আমার এখনো বোন আছে, বিয়ে দিতে হবে, ছোট ভাইরে লেখাপড়া করছে। তখন আমি চিন্তা করলাম যে ডিজিটাল আমার ব্যবসা নষ্ট করছে, আমি ওটা কি কাজে লাগাবো? তাহলে কিভাবে? আমি তো ছোটবেলা থেকে প্রকৃতি, গাছপালা, পশু পাখি
হাঁস মুরগি এটা পছন্দ করতাম, পালতাম। কৃষকদের সাথে ভালো সম্পর্ক ছিল। তো আমি করতাম কি, একটা নর্মালি স্যামসাং ফোন বোধহয় 7-8 হাজার টাকা দিয়ে কেনা ছিল, ওইটা নিয়ে শনিবারে অফ ডে ছিল, গ্রামে বেরোতাম। কৃষক ওই তাদের সঙ্গে কথা বলতে। ভাই কি করতেছেন? আরে ঘাস কাটতেছি। জমি কি আপনার? না ভাই কামলা দিছি। এই ধরনের ওদের সঙ্গে ওইভাবে কথা বলে সুন্দর করে, যেহেতু আমার ক্যামেরার হাত, অ্যাঙ্গেল বুঝতাম, ক্লোজ শট, তার এই যে এক্সপ্রেশন, এগুলো দিয়ে সুন্দর করে আপলোড দিতাম। দেখছি ভালোই বিল হয়। আচ্ছা, যথেষ্ট ভিউজ হয়। রাইট। এই আপলোডের জায়গাটা একটু আছে, এটা কত সালে শুরু করেছেন আপনি? এই 2017-তে। 17 অনেক আগে। তো আপনি এই তথ্যটা পেলেন কি করে যে ইউটিউবে ভিডিও দিলে এখান থেকে পয়সা ইনকাম করা এই যায়? পয়সার ব্যাপারটা মজার কথা। আমি ওইভাবে ছবি তুলে নিয়ে আসতাম, ভিডিও বানাইতাম, দেখতাম। তো অনেকে, আমি বললাম এগুলো স্টোর করে, আগে যেরকম আমি অ্যালবাম করে রাখতাম, এই ভিডিও কিভাবে রাখবো? তো আমি কম্পিউটারে লোড করে করে রাখতাম। আবার মাঝে মধ্যে এলাকার পোলাপান নাটক করতো, আমাকে নিয়ে যেত, বলতো যে আমার একটা নাটকে এটা রোল। দূর ভাই, আমি তো জীবনে এটা করি নাই, পারবো না। কয় না, আপনার দিয়ে হবে। তো যাই হোক, না কাকতালি ভাবেই হবে হয়তো, আমাকে নিয়ে গেল, একটা রোল দিল, একটা বাবার চরিত্রে। ওরা অন্যান্য যারা শিল্পী আছে তাদেরকে বললো যে মানিক ভাই দিল কিনা, এটা কি দিল, প্রথম শটেই হিট, অ্যাকুরেট। যাই হোক, দেখি সবাই প্রশংসা করে, আমারও একটু মানে একটু কি জানি বলে না, ভাব চলে আসে। হ্যাঁ, ভাব চলে আসলো। তো যাই হোক, এইভাবে বললাম এটা রাখি কিভাবে, কম্পিউটারে লোড হয় বেশি। তো একজন বললো যে আপনি একটা ইউটিউব চ্যানেল করেন। সেটা আবার কি? ওখান থেকে পয়সা পাওয়া যায়। দূর, ইউটিউবের পয়সা দেবে কেমনে? তো আমাকে বললো যে একটা নেট কানেকশন নিয়ে, তখন আমার স্টুডিওতে কিন্তু নেট কানেকশন নাই। ওকে, আমি ওইভাবে করতাম। তো নিয়ে আসার পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে দেখা দিয়ে যা কীভাবে আপলোড করতে হয়। দেখা দিলাম, আমি যেই দেই দেখলো ভালোই ভিউ হয়। কিছুদিন পরে 4000 ওয়াচ টাইম, 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পরে নাকি মনিটাইজেশন দেয়। এইসব আমি তো কিছু বুঝতাম না। তো অনেকেই বলতো যে ভাইয়া আপনার তো সময় হয়ে গেছে, আপনি অ্যাপ্লাই করেন না। যে কোথায় অ্যাপ্লাই করবো? যে অ্যাপ্লাই করলে তো ওখান থেকে টাকা পাওয়া যাবে। টাকাটা দেবে কে? কয় গুগল কিভাবে দেবে? কয় আমি এসে একটা সেট আপ করে দিয়ে যাবো। বললাম সেট আপ করে দাও। সেট আপ করে দেওয়ার পরে আবার একটা চিঠি আসলো। অ্যাডসেন্সের। যাই হোক, এরকম করে হঠাৎ একদিন দেখি যে অ্যাকাউন্ট সেট আপ করে দিয়ে গেল, একটা মেসেজ আসছে। মজার বিষয় হচ্ছে, ওই দিন তারিখ ছিল 12, সময় ছিল 12টা, এবং টাকা দেখি 12,000 ঢুকছে। আর আমার স্টুডিওর ডেট হচ্ছে 12/12/1988। বললাম তাহলে তো 12 আমার জন্য খুব ফেভারিট। 12 তারিখে 12টার সময় 12,000 টাকা প্রথম টাকা পেয়েছি আমি। উৎসাহ বেড়ে গেল। এরপরে প্রতি শনিবার তো স্টুডিও বন্ধ, ওর সঙ্গে যুক্ত করলাম শুক্রবার করে। এই যে ট্রেনে উঠে চলে যেতাম খুলনা যায়, কোথায় ভালো খামার আছে সেখানে যেতাম। ঢাকায় আসতাম, চলে যেতাম রাজশাহী। আমি যে ভিডিও করতাম সবাই বেশ ভালোভাবে নিত এবং প্রশংসা করতো। আপনি তো তখন না নিজে প্রেজেন্টার হলেন, তার আগ পর্যন্ত তো আর ক্যামেরার সামনে আসেন নাই। না, ওই প্রথম আসি নাই। এবং আপনি তখন কি নিজে এগুলো এডিট করতেন নাকি আপনার ছেলে মেয়েদেরকে দিয়ে এডিট করাইতাম? আশেপাশে যারা যে বিয়ের ভিডিও এডিট করতো ওদেরকে নিয়ে এসে বলতাম যে এডিটটা জোড়া দাও। সব মোবাইলে করতেন ওই সময়টা? না, আমার পিসিতে। না, আমরা ভিডিওটা করতেন মোবাইলে তখন? প্রথমে মোবাইলে। আচ্ছা। এরপরে তো আমার যে স্টুডিওর ক্যামেরা ছিল, ওটাতে ভিডিও অপশন তেমন ছিল না। আমি ক্যামেরা ভাড়া নিতাম, মনে হতো ভাড়া নিয়ে 1500 টাকা দিয়ে ভাড়া নিয়ে